The people of Bengal and the people of my constituency elected me third time with a margin of 7,10,000 votes, setting an example for Narendra Modi, Amit Shah and the minions of BJP. ডায়মন্ড হারবারের যে জেতাটা অভিষেকের, সেটা তো হচ্ছে পরীক্ষার হলে আর কোনো পরীক্ষার্থী যাবে না, এরকম একটা ব্যাপার। কোশ্চেন পেপার বাড়িতেই চলে গেছে, কোনো পঞ্চায়েত লাগবে না, কোনো ভিটিও লাগবে না, কোনো ডিএম লাগবে না, শুধু পুলিশ আর আইপ্যাক এই থাকলেই হয়ে যাবে। যে পার্টির সর্বভারতীয় তকমা অফিসিয়ালি নেই, কিন্তু তারা সর্বভারতীয়, তারা কিন্তু ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। বিজিওরা ভুয়ো শংসাপত্র প্রার্থীদের দিয়েছে, কেএসসি কেএসটি, লটারি ম্যানিপুলেট হয়েছে, ডিআর লটারি বলুন যাই বলুন, লটারি বারবার একই লোক পাচ্ছে। সেখানে ইনকাম ট্যাক্স কিচ্ছু না, এবং সমবায় ব্যাংকগুলো হচ্ছে দুর্নীতির আখড়া। 2 নম্বরই ওএমআর শিট দিয়ে, ফাঁকা খাতা দিয়ে কিন্তু এই চাকরি বিক্রি হয়েছে লাখ লাখ টাকায়। আপনাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ ঠিকানাটা একটু বদল করতে হয়েছে, আপনাদের সুবিধার জন্য, আমারও সুবিধার জন্য। ঠিকানাটা ছোট করেছি, মুখর বাংলাতে ইন্দ্রাণী। এটা অনেক সহজ হয়েছে, আগে আরেকটু বড় ছিল ঠিকানা। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, আপনারা যারা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে কমেন্ট মারছেন, তারা বুঝতে পারছেন না যে আপনাদের কমেন্টটা বড় আকারে ইউটিউবের যে চ্যানেল সেখানে যাচ্ছে না, ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার কমেন্ট আটকে আছে। কিন্তু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টটা করছেন, আপনারাও কিন্তু আমার সঙ্গে জার্নি করছেন। যারা কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, ব্যক্তিগতভাবে কেউ দিতেই পারেন, আমাদের ভালোবাসার মানুষজন। ভালোবাসা জানাবেন কি আমাকে ডিসলাইক জানাবেন, কি আমার সমালোচনা করবেন, কিংবা কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন, তারা কিন্তু চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করতে। তাহলে কমেন্টটা চ্যানেলে গেলে আপনিও কিন্তু আমার সঙ্গে সেই চ্যানেলে আর্কাইভে ঢুকে গেলে। এবারে আসি নতুন যে ঠিকানা, তার কথায়, তার আজকের ইস্যুটা আপনারা জার্নি করতে করতে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে অনেকবারই আমি এই কথাটা বলেছি যে আমরা একটা যুগলবন্দির মধ্যে আছি, একটা অ্যাবসলিউট মেজরিটি, তার মধ্যে একটি সরকার, একটি দল, তাদের দুটো পাওয়ার সেন্টার। আপাতত সেই পাওয়ার সেন্টার খুব স্পন্টেনিয়াস ভাবে যে এসছে তা না, আমাদের উপর কিছুটা কি চাপিয়ে দেওয়া হয়েছিল, এই জিজ্ঞাসার চিহ্ন দিয়ে আমি শুরু করলাম। তৃণমূল সরকার 2011 সালে যে আসলো, তখন মনে রাখবেন যে ইউপিএ সরকার চলছিল। সেই ইউপিএ সরকার, মিলিঝুলি সরকার, যাকে নেতৃত্ব দিচ্ছিল কংগ্রেস, সেই কংগ্রেসের সাপোর্ট না পেলে এবং 34 বছরের যে একটা চলছিল সিপিএম সরকার, তার শেষের দিকের যে একটা অচলাবস্থা, সেটার মধ্যে দিয়ে নাগরিক সমাজের উত্থান এবং সেন্ট্রালের মিলিঝুলি সরকার সত্ত্বেও কংগ্রেসের সাপোর্ট নিয়ে যে কংগ্রেসকে ছেড়ে মমতা ব্যানার্জি একটা নিজের দল করতে পেরেছিলেন 98 সালে, সেই কংগ্রেসের একটা সাপোর্ট ছিল এবং তাদের মন্ত্রিসভায় নিয়েছিলেন মাত্র 10-11 মাস, সেই হানিমুন পিরিয়ড। তারপর থেকে কিন্তু এই জার্নি আজ অব্দি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিন তার ইউএসপিটা না দেখাতেন, নাগরিক সমাজ কিন্তু এতটা বিশ্বাস করতো না। কি ইউএসপি ছিল? উনি একজন মানুষ যিনি নিবেদিত প্রাণ এই তৃণমূল দলের জন্য, কংগ্রেস থেকে বেরিয়ে এসছেন, নিজের দল করেছেন এবং আমাদের স্বপ্ন দেখাচ্ছেন যে একটা সোনার বাংলা দেবেন, যে স্বপ্নটা সিপিএম 34 বছরে খান খান করে দিয়েছিল প্রায় শেষের দিকটায়। সেখানে উনি স্বপ্ন দেখিয়েছিলেন ওনার আছে শুধু হাওয়াই চটি, টালির বাড়ি, ওনার মা এবং আমরা। উনি বলতেন আপনারা এবং আমার মা, এছাড়া আমার আর কেউ নেই। কিন্তু কথাটা যে কত বড় মিথ্যে প্রমাণ হলো সেটা আমরা বুঝতে পারলাম যখন 2011 পরে কংগ্রেসকে উনি ছেড়ে দিলেন। যে কংগ্রেস ওনাকে প্রভূত সাহায্য করেছিল সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করাই যায়। তারপরে 2014-তে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে উত্থান হলো, তার আগে থেকে যুবা দিয়ে শুরু হলো একটু একটু করে। আমরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতাম, জানতাম? উনি কি ইকোলজিক্যালি, রাজনীতির ইকোলজি মেনে একটু একটু করে উঠে আসছিলেন, নাকি ওই অনেকেই বলেন যে একেবারে সিঁড়ি বেয়ে না উঠে ওনাকে অন্যভাবে আমাদের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল? বিরোধীরা বলেন সেই 14 সালের যে তাসটা উনি বার করলেন, তাতে কিন্তু ওনার ইউএসপিটা খান খান হয়ে গেল। অর্থাৎ পরিবারতন্ত্র না, এমন একজন পরিবারের মানুষকে উনি এমন ভাবে তুললেন, কোনো ব্লক লেভেলে না, কোনো জেলা লেভেলে না, একেবারে ওপরে, একেবারে পার্লামেন্টে। এবং আপনারা মনে রাখবেন যে শোভন চট্টোপাধ্যায়, জল শোভন, যখন বিজেপিতে চলে গেছিলেন তখন কিন্তু উনি বলেছিলেন যে কিভাবে
যে জলশোভনের প্রতিপত্তি ছিল সাউথ 24 পরগনায়, সেখানে ডায়মন্ড হারবারে মনে রাখবেন যে সোমেন মিত্র, যে ওনার এত বড় প্রতিপত্তি ছেড়ে কার বুদ্ধিতে উনি তৃণমূলে এসেছিলেন ডায়মন্ড হারবার থেকে, উনি কিন্তু শিয়ালদার একজন এমএলএ ছিলেন, সেই কার বুদ্ধিতে উনি তৃণমূলে এসে ডায়মন্ড হারবারে এমপি হয়েছিলেন এবং তারপরে নিজের ভুল বুঝতে পেরে তৃণমূল থেকে বেরিয়ে গেছিলেন। সেই সিপিএম এর শ্রমিক লাহিড়ীদের যে ডায়মন্ড হারবার, সোমেন মিত্র তৃণমূলের ডায়মন্ড হারবার, যে কংগ্রেস খ্যাত সোমেন মিত্র এসে বশ্যতা স্বীকার করেছিলেন তৃণমূলের পতাকা নিয়ে এমপি হয়েছিলেন, তার ছেড়ে যাওয়া জায়গায় কিন্তু শোভন চট্টোপাধ্যায় জল শোভনদের কিন্তু সাজিয়ে গুজিয়ে একেবারে ঝা চকচকে নতুন মুখ, যার কোনো রাজনীতিতে হাতে খড়ি নেই। যখন প্রশ্ন উঠেছে বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেকের এভাবে উত্থান করলেন, তখন উনি বলতেন না না, ওই 21শে জুলাই যখন হয়েছিল তখন হামাগুড়ি দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি খুব কষ্ট পেয়েছিলেন, তিনি নাকি একটা পতাকা নিয়ে ঘোরাঘুরি করছিলেন, ওই হামাগুড়ি দিচ্ছিলেন, সুতরাং তার একটা লেগাসি আছে রাজনীতির, কেন পারবে না ও রাজনীতি। সুতরাং একেবারে মমতা ব্যানার্জির ইচ্ছায় পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে একজন নবীন মানুষের উদয় হয়েছিল 2014 একেবারে সরাসরি পার্লামেন্টে, এবং সেই থেকে জয়যাত্রা আজও চলছে। এই 2014 মনে রাখবেন যে তারপর থেকে 2016 যে বিধানসভা, 2013 যে রক্তাক্ত পঞ্চায়েত, সিপিএম এর রেখে যাওয়া নির্বাচন কমিশনার মীরা পান্ডেকে কি কষ্ট করতে হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে যে না, রাজ্য পুলিশ দিয়ে হবে না, সেন্ট্রাল বাহিনী চাই। রক্তাক্ত যে পঞ্চায়েত সেটা কিন্তু আমরা দেখেছিলাম, সেন্ট্রাল বাহিনী এসেছিল, কিচ্ছু করতে পারেনি। টইটম্বুর ভোট তৃণমূলের। 2014 অভিষেকের অভিষেক, 2015 বাদ দিন 16তে কিন্তু বিধানসভায় আমরা দেখেছিলাম, তখনও কিন্তু বিরোধী দল বলতে কংগ্রেস সিপিএম ছিল, বিজেপির উত্থান হয়নি, বিরোধী দলের নেতা ছিলেন কখনো কংগ্রেস থেকে কখনো সিপিএম থেকে, কিন্তু প্রত্যেকবার 21শে জুলাই হোক যেখানেই হোক আমরা দেখেছি যে বিধানসভায় কি করে সিপিএম কংগ্রেস ডোডো পাখি হয়ে গেল, কারণ এমএলএদের জয়েন্ট, জেতা এমএলএ, কোনো অভাব নেই তৃণমূলের, 294টার মধ্যে টইটম্বুর অবস্থা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভাঙা হয়েছিল কংগ্রেস সিপিএম কে, এবং সেইভাবে একেবারে রক্ত শূন্য করা হয়েছিল 2016 এবং 2016 আপনারা জানবেন ইলেকশনের 15 দিন আগে নারদা স্টিং অপারেশন, যেটা আজকে ওপেন সিক্রেট, যে নারদা স্টিং অপারেশনের যে কৃতিত্ব, এটাকে কৃতিত্ব বলবো নাকি এটার মধ্যে একটা অন্য ধরনের প্রতিভা, যে কেডি সিং মানে শ্বশুরবাড়ি সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়, সেই কেডি সিং এমপি ছিলেন, রাজ্যসভায় না কোথায় আমি বলতে পারবো না, সেই কেডি সিং এর মাধ্যমে কিন্তু একটা স্টিং অপারেশন করা হয়েছিল। প্রতিভা কেন বললাম, কারণ নিজের দলের পুরনো দিনের এমএলএ এমপি তাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল, এবং অদ্ভুত ভাবে দেখবেন যে আজকের জয়প্রকাশ মজুমদার তখন কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেছিলেন, সেই সময় কিন্তু তাদের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছিল 2016 ইলেকশনের আগে, বিধানসভা ইলেকশনের আগে। প্রতিভা বলবো না, স্টিংটা জন্ম নিল তৃণমূলের মাধ্যমে। আজকে গঙ্গাধর কয়াল সন্দেশখালীর যে স্টিং, সেটা আই প্যাকেট স্টিং সবাই জানে, কিন্তু সেদিনের সেই স্টিংটা, সেই ম্যাথু স্যামুয়েলের স্টিংটা, সেটা কিন্তু অনেক পরে প্রমাণ হয়েছে যে ওপেন সিক্রেট, প্রমাণ এখনো হয়নি কারণ এই প্রমাণ জীবনে হবে না, যে এটা কেডি সিং করিয়েছিলেন কার সুবিধার জন্য, যে তৃণমূলের একটা জেনারেশন যারা কংগ্রেস থেকে ভেঙে তৃণমূলটা তৈরি করেছিল, সেই জেনারেশনটা শেষ হয়ে যাক এই ঘুষ নামার দৃশ্যটা দেখে, এবং নতুন প্রজন্ম আসুক। তো এই যে স্টিং, সেইটা কেন বলছি ওপেন সিক্রেট, যে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে গিয়ে এটা বললেন যে এটা কে করেছে, তাতে শিলমোহর লাগিয়েছিলেন কিন্তু ববি হাকিম, দুজনেরই স্বার্থ ছিল। ববি হাকিম বলেছিলেন যে বিরোধী দলের নেতা যা বলেছেন সেটাই সত্যি। তাহলে 2016 স্টিংটা করেছিল কে? সেই গঙ্গাধর কয়ালের স্টিংটা আজকে সমস্ত সন্দেশখালীর হাজার হাজার মহিলাকে মিথ্যা প্রমাণ করে দিল, সেই রকমই একটা প্রতিভা স্টিং। তখন কিন্তু আইপ্যাক অফিসিয়ালি আসেনি, জানি না আনঅফিসিয়ালি ছিল কিনা। এবার 16তে যাহার হয়ে গেল, আজকের নিয়োগ দুর্নীতি বলুন, পুরসভার দুর্নীতি বলুন, যখন বেরিয়ে আসছে আদালত নির্দেশিত সিবিআই ইডির মাধ্যমে, তার সালটা দেখাচ্ছে 2016-17, তার মানে কি কোইন্সিডেন্স ভাবুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান আর সমস্ত দুর্নীতিগুলোর
সালগুলো সেটা বোঝা যাচ্ছে যে 16-17 এরকম সময়। তার আগে সারদা নারদা তো হয়েছে। সারদা আমরা জানি কোটি টাকার ছবি বিক্রি, এবং সারদায় আমরা জানি যে ডেলো পাহাড়ের মিটিং, সারদায় আমরা জানি কুণাল ঘোষের জেল, সেগুলো আমরা জানি। রাজীব কুমার সিপি ডিজি, আজকে যিনি কলঙ্কিত, যাকে বারবার সরে যেতে হচ্ছে, তিনি কি করেছিলেন বিধাননগরের সিপি হিসেবে কিচ্ছু প্রমাণ পাওয়া যাবে না, কারণ আদালতের নিগরানিতে আব্দুল মান্নান সেটা করতে পারেননি। কংগ্রেসের করেছিলেন সুপ্রিম কোর্টের একটা দেখাবটি, আজও তার কোনো সমাধান হয়নি। 2016-17 আমরা জানি যে এইভাবেই চলেছে। 18টা আবার একটা রক্তাক্ত পঞ্চায়েত, এবং সেখানে বিরোধীরা কোনো নমিনেশন দিতে পারেনি। সেখানে কি হয়েছিল, 100 জনের উপর আমরা চোখের সামনে টিভিতে দেখেছি মারা গেছিল। 19-এ তার একটা ব্যাকল্যাশ হয়েছিল, আমরা এমপি ভোটে দেখেছিলাম, পার্লামেন্ট ভোটে দেখেছিলাম যে কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে সিপিএম কংগ্রেস, আর একটা বিজেপির উত্থান হচ্ছে। 18টা সিট, যার কোনো পঞ্চায়েতের বেস নেই, বিধানসভায় সেরকম কিছু নেই, তারা কিন্তু 18টা এমপি পেয়ে গেলেন। কি করে পেলেন? কারণ বলা হয় যে তৃণমূল কংগ্রেস যারা যা বাকি ছিল তারা বুঝতে পারলো এখানে কোনো মাথার উপর নেই, তৃণমূল বিরোধিতা করে কিছু করতে পারবো না, তারা সব বিজেপিতে জয়েন করে গেল, 18টা এমপি বার করলো। কিন্তু মনে রাখবেন যে 2019-এ আইপ্যাকের অফিসিয়াল আগমন ঘটলো, এবং আইপ্যাক যে কত টাকা দিয়ে এসেছিল আজও কিন্তু কেউ বার করতে পারেনি, কারণ আরটিআই এর আন্ডারে কিন্তু যায় না এই ধরনের পার্টিগুলো, যেটা এবারের 2024-এর ইলেকশনে সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডটাকে একদম ফাটাফাই করতে পেরেছে। কোনো আরটিআই করে জানা যায় না যে আইপ্যাকের মতন কর্পোরেটকে কত টাকা দিয়ে এই ধরনের ক্ষেত্রীয় দল, মানে আঞ্চলিক দলগুলো হায়ার করেছে। আইপ্যাক এসে যে কাণ্ডটা করলো সেটা পুরো কর্পোরেট কালচারে আমাদের তৃণমূল যে দল তাদেরকে সাজিয়ে গুজিয়ে দিল। তৃণমূলের সুবিধা কি? তৃণমূল পুলিশ দিয়ে সমস্ত বিরোধীদের শেষ করে দিয়েছে, কখনো গাজার কেস, কখনো শ্লীলতাহানি কেস। আর আরেকদিকে আইপ্যাক তাদের যে কাজটা পঞ্চায়েত লেভেলের মানুষজন করতো সেটা তারা করতে পারেনি, কারণ কাটমানির হেলদোল। আমরা জানবেন যে 2019-এর পর যে কাটমানি কালচার নিয়ে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন, তারপরে দুয়ারে সরকার এলো, তারপরে দিদিকে বলো এলো, তারপরে বাংলার গর্ব মমতা এলো, সমস্ত আইপ্যাকের প্যাকেজে সাজানো সাজানো এক একটা স্লোগান, শুধু না প্রচুর টাকা খরচ করে ব্লক স্তর থেকে একদম ফাড্ডাফাই করা হলো। কোনো পঞ্চায়েত লাগবে না, কোনো ভিডিও লাগবে না, কোনো ডিএম লাগবে না, শুধু পুলিশ আর আইপ্যাক এই থাকলেই হয়ে যাবে। এহেন অবস্থায় 2019-এর ঝালটা তৃণমূলকে সহ্য করতে হয়েছিল, কিন্তু 2020-তে কোভিড এসে গেছিল। এবং আবারও বলছি যে নিয়োগ দুর্নীতি সমস্ত কিছু বেরিয়ে গেছে, খোল নলছে, বাক কমিটির রিপোর্টের পর সব বেরিয়ে গেছে। তারপরে ইডি সিবিআই রুখতে যে তৃণমূল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অব্দি গেছে, যে হাইকোর্টকে অবজ্ঞা করে, সেই তৃণমূলের নিয়োগ দুর্নীতি সেটার বীজ বপন হয়েছিল কিন্তু 2020 কোভিডের সময়। এই উপদেষ্টা মন্ডলী, এক্সট্রা উপদেষ্টা মন্ডলী, যেখানে একজন শিক্ষামন্ত্রী আছেন, যেখানে একজন শিক্ষা সচিব আছেন, একজন আইএএস, তারপরেও একটা উপদেষ্টা মন্ডলী এক্সট্রা পার্থবাবুরা তৈরি করেছিলেন গোপনে, যেটা 2020-21-এর সময় খুব কাজ করেছে। এবং কাজ করে করে নিয়োগ দুর্নীতির এরকম হাজারো রক্তবীজ এজেন্ট তৈরি করেছিল, যেখানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা চাকরি পায়নি, তাদের চাকরি 2 নম্বরই ওএমআর-শিট দিয়ে, ফাঁকা খাতা দিয়ে কিন্তু এই চাকরি বিক্রি হয়েছে লাখ লাখ টাকায়, যেটা আজকে প্রমাণের অপেক্ষায়। আর কদিন পর সুপ্রিম কোর্টের আমরা হিয়ারিং শুনবো, যেটা থমকে আছে। তাহলে কোন ইকুয়েশনে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করা হলো, কি জানতে পেরে? এবং কেন ব্রাত্য বসুকে সরিয়ে শিক্ষামন্ত্রী আনা হয়েছিল তাকে, কোন কারণে? বালুবাবু, যে বালুবাবু 2023-এ দ্বাদশীর দিন অ্যারেস্ট হলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, সেই বালুবাবুকে 10 বছর রাখা হয়েছিল। কোন মানিক ভট্টাচার্যকে ওই প্রাথমিকের চেয়ারপারসন করে 10 বছর রাখা হয়েছিল? শুনুন, শিক্ষা দুর্নীতির বিশ্লেষণ করতে করতে ইডি সিবিআই কোথায় গেল? পুরসভার দুর্নীতি কোথায় পেল? সেই যে শান্তনু কুন্তল, বিশ্বাস করুন মনীষীদের নাম ভুলে যাচ্ছি, এদের নাম মাথায় রাখতে হচ্ছে, আলঝাইমার হয়ে গেলেও রাখতে হচ্ছে। শান্তনু কুন্তল, তারপরে অয়নশীল সল্টলেক, তার বাড়ি সার্চ করতে গিয়ে বাস্কেটের মধ্যে, ওই আবর্জনা স্তূপের মধ্যে কুকরানো একটা কাগজ, সেখান থেকে পেয়ে গেল কি? পেয়ে গেল পুরসভা। যে পুরসভায় বলা হচ্ছে পেপার সেট করতেন অয়নশীল কলেজ স্ট্রিট থেকে বই কিনে, যে পুরসভায় একই দিনে সাউথ দমদমে 29 জনের চাকরিতে সই হয়েছে, তারা লিখিততে সব 1 নম্বর আর ভাইভাতে সব 0, সেখানেও চাকরি বিলি হয়েছে, তার রেট চার্ট আছে। এবং সেই পুরসভায়
রেড করতে করতে একদিন রথীন ঘোষ, যিনি মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার কাছে পৌঁছতে হলো। তখন তিনি বর্তমানে কিন্তু খাদ্যমন্ত্রী, বালুবাবু জেলে গেছে খাদ্যমন্ত্রী। তিনি সারা রাত তার বাড়িতে কাটিয়ে ইডি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শুতে দিয়েছিল প্রায়, রথীনদা আমাকে বলেছে কিচ্ছু তো পায়নি, সেখান থেকে কিন্তু রেশন দুর্নীতি, সেখান থেকে বাকিবুড়, বাকিবুড়ের পর বালুবাবু। এবং বালুবাবুর বেলায় আমাদের দিদি কি বললেন, বালু কি করেছে, যেমন বলেছিলেন গরু কয়লাতে যে কেষ্ট কি করেছে, কেষ্টকে বীরের সম্মান দিয়ে আনতে হবে, গরু কয়লাতে আজও অন্য কাউকে সেরকম ভাবে গ্যারেজ করতে পারিনি, যেমন ভাবে কেষ্ট মন্ডলের সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি না, সরকারি কনস্টেবল, সেই কনস্টেবলের সঙ্গে কেষ্টবাবু এবং তার মেয়ে এখন তিহার জেলে, সিবিআই থেকে রিলিজ পেলেও ইজিপ্ট থেকে পাননি। সেখানে লটারি, একই ব্যক্তি লটারি পেয়ে যাচ্ছেন বারবার, লটারি ম্যানিপুলেট হয়েছে, ডিয়ার লটারি বলুন যাই বলুন, লটারি বারবার একই লোক পাচ্ছে। সেখানে ইনকাম ট্যাক্স কিচ্ছু না, আমি আপনি ইনকাম ট্যাক্সে একটা পয়সা এদিক ওদিক করলে ঘ্যাক করে ধরবে, সেখানে ওপেন দেখা যাচ্ছে ব্যাংকে কোটি কোটি টাকা কিচ্ছু করছে না, এবং সমবায় ব্যাংকগুলো হচ্ছে দুর্নীতির আখড়া। ইয়ার বাই ইয়ার যাচ্ছি, 2019 চলে গেল, 20 চলে গেল, 21 বিধানসভায় আমরা দেখলাম যোগদান মেলা ততদিনে চলে গেছে আমাদের শুভেন্দু, আমাদের বলছি এই কারণে কারণ আমি গুলিয়ে ফেলি, ধরুন শুভেন্দু কোন দলে, তো সেই জন্য শুভেন্দু চলে গেছে যোগদান মেলা, এদিক ওদিক কে কোথায় কোন দিকে বোঝা যাচ্ছে না। কিন্তু বুঝবেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ততদিনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে পার্টির সর্বভারতীয় তকমা অফিসিয়ালি নেই, কিন্তু তারা সর্বভারতীয়, তারা কিন্তু ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। এবং 2021 কি হলো, 2021 জানবেন যে 20 থেকে কিন্তু ডায়মন্ড মডেল নেমে গেছিল, ডায়মন্ড হারবার মডেল। ভেবে দেখুন, ডায়মন্ড হারবারে একজন এমপি আছেন, তিনি একটা মডেল তৈরি করেছেন, তিনি নানান রকম সমাজসেবামূলক কাজ নিজের মতন করতে পারেন, তার ডাকে বাঘে গরুতে জল খায় এক ঘাটে, তিনি এসপি ডিএমদের নিয়ে মিটিং করতে পারেন। আচ্ছা বলুন তো, অন্য কোনো বিরোধী দলের নেতা, বিরোধী এমপি লাগবে না 25 বছরের অধীর চৌধুরীকে, তার দলের বর্ষিয়ান কোনো এমপি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক অন্য কেউ হোক, ডাকলে ডিএম এসপিরা মিটিং করবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে কিন্তু মিটিং করেছেন, ডায়মন্ড হারবার মডেল হয়েছে, এবং সেই মডেলে মনে রাখবেন যে প্রায় কিন্তু আমরা দেখেছি যুবা এবং মাদারের একটা গন্ডগোল সব সময়, কিন্তু আমি বলতাম, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোনো গন্ডগোল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাক, কখনো উনি রাস্তা একটু ধরেছেন, আবার চেয়েছেন এগিয়ে যাক, সেই ওই দেখানোপনা একটা মাদার আর যুবা। কিন্তু আসলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের যুগলবন্দি চলছে, হ্যাঁ যুগলবন্দি, মিক্সড ডাবলস। যাই বললাম 21 কিন্তু লক্ষ্মীর ভান্ডার, যে মমতা ব্যানার্জির ছোট বোন বড় বোন নন্দীগ্রাম, এতটা কনফিডেন্স যে উনি নন্দীগ্রামেই দাঁড়ালেন এবং হারলেন, যে হারকে এখনো কিন্তু অনেক রকম সাবজুডিস ম্যাটার দিয়ে আটকে ওরা বলছে। কিন্তু পা ভাঙা সেই যে হুইল চেয়ার, লক্ষ্মীর ভান্ডার মহিলাদের ভোটটাকে কনসলিডেট করেছিল, এবং পা ভাঙা যার রিপোর্ট আজ পর্যন্ত এসএসকেএম থেকে আমরা জানতে পারিনি, এবং তার জন্য অনেক আইপিএস অফিসারের শাস্তি হয়েছিল। সেই পা ভাঙা রিপোর্টটা কি ছিল? কারণ পা ভাঙাটা কিন্তু, হুইল চেয়ারটা কিন্তু 1-1.5 মাস ধরে ওই নরম নরম মহিলা ভোটে প্রভাব বিস্তার করেছে। তাহলে ড্যামেজ কন্ট্রোলের কত প্রকার থাকতে পারে। এবং জানবেন 21-এর পরে 22-এ সর্বভারতীয় সত্যিকারে হওয়ার জন্য যে ইলেকট্রাল বন্ডে থার্ড হয়েছে তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে টাকার নিরিখে, সেই ইলেকট্রাল বন্ডের টাকায় ত্রিপুরা, গোয়া, মেঘালয় আরো কত জায়গায় তারা প্রার্থী দিয়েছে, টাকা নষ্ট করেছে, জিতবে না জেনেও কংগ্রেসের ক্ষতি করেছে। এই গেল আপনার 22-এর গল্প। 22-এ পুরসভার পেন্ডিং ছিল, পুরসভা পকেটে পুড়েছে, আর কি হয়েছে, সমানে অ্যারেস্ট হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা নয়, পার্টির কেউ না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি তো কোফি আন্নান তৃণমূলের, তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি মহাসচিব ছিলেন, তিনি আমাদের শিল্পমন্ত্রী, তিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি জেলে গেছেন, সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, কাট অফ একেবারে। কে করেছেন? সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 6 দিন সময় লেগেছিল, কিন্তু বালুকে অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন। 22-এ আরো অনেক কিছু হয়েছে, 22-এ সর্বভারতীয় হয়েছে, 23-এ আরেকটা রক্তাক্ত পঞ্চায়েত আমরা দেখেছি, এবং সেই পঞ্চায়েতে রাজীব সিনহা, রাজ্য নির্বাচন কমিশনের কি ভূমিকা ছিল, সেন্ট্রাল বাহিনীর জন্য কোথায় যেতে হয়েছিল,
সবাইকে বিরোধীদের সবাই আমরা জানি, কিন্তু তাতে একটা উল্লেখযোগ্য দিক ছিল বিজিওরা ভুয়ো শংসাপত্র প্রার্থীদের দিয়েছে, কেএসসি কেএসটি এই সমস্ত ব্যাপার ঘটেছে আমরা জানি। আর 24-এ তো লক্ষ্মীর ভান্ডার আরো বেড়ে গেল। 24-এ আমরা দেখলাম ঝা চকচকে ব্রিগেডের র্যাম্পে সবার আগে প্রার্থী বার করে দিয়েছে, আরো টাকার খেলা, এবং অনেক এমএলএ কে এমপি করতে হবে, অনেক উপনির্বাচন হবে। এবং 24-এ আমরা দেখলাম যে সংখ্যালঘু ভোটটা কিরম ভাবে গুছিয়ে নেওয়া যায়, মানে লক্ষ্মীর ভান্ডারটা ডবল করে দিলাম, সেটা দিয়ে একটা ব্ল্যাঙ্কেট কভারেজ হলো মহিলা ভোটটা, আর সংখ্যালঘু ভোটটাকে গুছিয়ে কেমন করে, আবার বলি কেমন করে, একটু পরে আবার বলবো, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এ বাজেট সেশনে যে বিশাল একটা ভাষণ দিয়েছেন সংসদে, তাতে উনি বুক চিতিয়ে বলেছেন যে ফার্স্ট বয় হয়েছেন, এমপিদের ভোটে উনি ফার্স্ট, 7 লাখের উপরে ভোটে তিনি জিতেছেন। আচ্ছা আপনারা বলেন তো, ডায়মন্ড হারবারের যে জেতাটা অভিষেকের, সেটা তো হচ্ছে পরীক্ষার হলে আর কোনো পরীক্ষার্থী যাবে না, এরকম একটা ব্যাপার, কোশ্চেন পেপার বাড়িতেই চলে গেছে, এরকম অবস্থায় ফার্স্ট হয়েছেন। কেন বলছি শুনুন, সেই নওশাদ সিদ্দিকী আইএসএফ এর খুব বাজার গরম করেছিলেন, উনি দাঁড়ালেন না, পরীক্ষার হলে পিছিয়ে প্রতিকূলরা গেল, অর্থাৎ ভালো ছেলে, লড়াই করার ছেলে, সংখ্যালঘু মুখ প্রতিকূল, তার পরীক্ষার হলে পৌঁছতেই দেরি হলো, কারণ ঠিক ভোটের আগে অপেক্ষা করতে করতে সিপিএম অপমানিত হতে হতে বুঝতে পেরেছিল যে আর নওশাদকে পাওয়া যাবে না, নওশাদ ঢুকে গেছে, কে ঢুকিয়ে দিল, তার বদলে একটা কে কাকে আইএসএফ কে দিল। আর বিজেপি শুভেন্দু অনেক হুঙ্কার মেরেছিল, তারপরে সেই ওদের একটা ববি যাকে কেউ চেনেই না, এই ধরনের প্রার্থী অপোজিটে পুলিশ, কারণ আবার বলছি যে সেন্ট্রাল ইলেকশন কমিশন এবছরে অনেক জায়গাতে কি কাজ করেছে, অবজারভার পাঠায়নি, অবজারভারের কোনো ভূমিকা ছিল না, সেন্ট্রাল বাহিনীকে কিভাবে ব্যবহার করবে রাজ্য পুলিশ সেটা তার নিজের এখতিয়ারে ছিল। এইরকম একটা অবস্থায় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বরফাট্টাই করছেন, 7.5 লাখ ভোটের কাছাকাছি তিনি জিতেছেন, 7 লক্ষ কত 10 না কত, তিনি ফার্স্ট বয় ভারতবর্ষে, আর তিনি সেই দম্ভ নিয়ে আমাদের 21শে জুলাইয়ের মঞ্চে উনি যে থ্রেটটা দিলেন ওনার কর্মীদের, ওই থ্রেটটা কি উনি কর্মীদের দিলেন না বিরোধী ভোট, প্রায় 3.25 কোটি বিরোধী ভোট, এই বিরোধী ভোট গণতন্ত্রের, তাকে উনি থ্রেট করেছেন, কারণ উনি নমনীয় ভাবে বলেননি যে আমাদের কোনো দোষ ছিল, আমরা এতখানি ভোট পাইনি, এতটা টইচম্বুর ভোট পেয়েও উনাদের লোভ যাচ্ছে না, উনি থ্রেট করছেন যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তাতে এইটাই মনে হয় পরিবারতন্ত্র থেকে অনেকেই এসছেন, রাজীব গান্ধী অ্যাক্সিডেন্টালি এসছিলেন ইন্দিরা গান্ধী মরার পর, রাহুল গান্ধী অনেকটা পথ অতিক্রম করে আসছেন ক্রমশ, এখনো কোনো জায়গায় সেরকম ভাবে পৌঁছতে পারেননি, কিন্তু এয়ার লিফট করে বসিয়ে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাসটাকে যদি 2008, 9, 10 মমতা ব্যানার্জি দেখাতেন, তাহলে এইভাবে আমরা তাকে নিয়ে আসতাম কিনা। আর এই পিসি ভাইপোর এই যে যুগলবন্দী, এই যে মিক্সড ডাবলস, এটা কোথায় আমাদের নিয়ে যাবে, এটা একবার ভাববেন। আবারও বলবো, আপনারা ভালো থাকবেন। এই যে নতুন জার্নি আমার মুখর বাংলাতে ইন্দ্রাণী, তাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন, কমেন্ট করবেন, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে, ব্যক্তিগত নাম্বারে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।